স্বাগতম। আজকের গল্পটি কেবল প্রাপ্তবয়স্কদের জন্য। যদি আপনি 18 বছরের নিচে হয়ে থাকেন, দয়া করে এই ভিডিওটি এড়িয়ে যান। গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। শুরু হচ্ছে আধারের ডাকে আজকের বিশেষ নিবেদন, লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে যৌনতার কালো ছায়া। অফিসের পাবলিক রিলেশনস ম্যানেজার নবকতা মিস ডরোথিকে নিয়ে রিভুর মনে ইদানিং একটা প্রচ্ছন্ন ইচ্ছে তৈরি হয়েছে। ডরোথিকে পরখ করে দেখতে চায় সে। মিস ডরোথি, কি দেখতে মায়েরি মালটাকে! একবার যদি আজ আসতো। ডরোথির কথাই ভাবছিল অফিসের পার্সোনাল রুমে বসে। ভাবামাত্রই ডরোথি এসে হাজির হলো কিছু ইম্পর্টেন্ট ফাইলস নিয়ে। ওকে দেখে রিভুর তলপেটে এক সমুদ্র আলোড়নের সৃষ্টি হয়। চোখের কোণ চিকচিক করে ওঠে কামনার আগুনে। ঢুলু ঢুলু চোখে জড়ানো গলায় বলে ওঠে, হে, হোয়াট আ কোইন্সিডেন্স সোনা! জাস্ট থিঙ্কিং অ্যাবাউট ইউ। প্লিজ বি সিটেড ডার্লিং। ডরোথির হাত ধরে টেনে নিজের পাশের সিটে বসালো। ইদানিং হঠাৎ করেই কিছু অতিলৌকিক ঘটনার সম্মুখীন হতে হচ্ছে তাকে। ঘরে বাইরে এমনকি অফিসেও জরুরি ফাইলপত্র উধাও হয়ে যাচ্ছে। অফিস রুমের সময়ে অসময়ে ফিসফিস করে কাদের যেন কথাবার্তা শোনা যাচ্ছে। পেপার ওয়েট সরে গিয়ে কাগজপত্রগুলো আপনা আপনি উড়ে যাচ্ছে অদ্ভুতভাবে। এমনকি প্রেসার ওয়েটটা অদ্ভুতভাবে উড়ে এসে আঘাত করেছিল রিভুর কপালে। সৌভাগ্যবশত রিভু মুখটা ঘুরিয়ে নিয়েছিল বলে সেটা ঘাড়ের পাশে এসে আঘাত করে। কালশিটে পড়ে ফুলে গিয়েছিল পুরো। ব্যথাও লেগেছিল খুব, তবে রক্তপাত হয়নি, সেটাই রক্ষে। সাইকিয়াট্রিস্ট ডক্টর কুণাল ঘোষ চেঞ্জে যাওয়ার পরামর্শ দিয়ে বলেছিলেন, শোনো রিভু, তুমি কোনো কারণে হ্যালোসিনেট করছো। অতিরিক্ত কাজের প্রেশারে, মেন্টাল স্ট্রেস থেকেই এগুলো হচ্ছে। তুমি ভেবে দেখো, তোমার টেবিলে একটা পেপার ওয়েট, কিন্তু সবসময় তোমার টেবিলেই থাকা কাঁচের শোপিসের মাথাতেই সাজিয়ে রাখা থাকে। তুমি মিক্সড আর ম্যাচ করে ওটা রেখেছিলে ওইভাবে। আমি শিওর তুমি ড্রাঙ্ক হয়ে ঘোরের মধ্যে টেবিলে মাথা রেখে ঘাড় কাত করে শুয়েছিলে। তোমার হাত লেগে বা ভাইব্রেশনে পেপার ওয়েটটা পড়ে যায় তোমার ঘাড়ের অন্য পাশে। দ্যাটস অল। ভূত প্রেত না, এসব তোমার ভুল ধারণা। তুমি একটু ট্যুরে যাও, রেস্ট করো। রিভু তাই সিদ্ধান্ত নিয়েছে এবারের ট্যুরে ডরোথিকে সঙ্গে করে নিয়ে যাবে। কিন্তু কোথায় যাবে? ডরোথিকে প্রস্তাব দিতেই সে রাজি হয়ে গেল। ডরোথি বলল, আপনি চিন্তা করবেন না স্যার, আমি একটা সুন্দর রোম্যান্টিক প্লেস চুজ করে আপনাকে জানাচ্ছি। রিভু দামি নামী কর্পোরেট সংস্থার প্রধান কর্মকর্তা। সবাই এক ডাকে তাকে চেনে। তবে সাইডে তার আরও কতগুলো ছোট বড় ব্যবসাও রয়েছে।
তার মধ্যে সবচেয়ে চালু বিজনেস হলো হোটেলের ব্যবসা। কিন্তু সেলিব্রিটিদের এন্টারটেন করার জন্য সুন্দরী মেয়েদের প্রোভাইড করে হোটেল মুনলাইট। রিভুর সাথে এই সব মেয়েদের যোগাযোগ আছে। প্রচুর মেয়ে রিভুর আন্ডারে কাজ করে। তাদের কেউ কেউ স্বেচ্ছায় আসে, কেউ আবার তাড়নায়, আবার কেউ আসে ধর্ষিতা হয়ে। এদের মধ্যে অনেকেই বিভিন্ন সময়ে রিভুর বিকৃত যৌন লালসার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। কেউ কেউ খুনও হয়েছে প্রতিবাদ করতে গিয়ে। ফলে একটা অজানা আতঙ্ক রিভুকে ঘিরে থাকে সবসময়। পুলিশের ভয় তো আছেই, যদিও ওই টাকার কাছে সবাই জব্দ, তবু পাপ পুণ্যের হিসাব, সাপসাপান্তের কথা মাঝে মাঝে ভাবিয়ে তোলে তাকে। তারপর নিজেই মনে হাসতে হাসতে বলে, দূর, কি সব আটভাট ভাবছি আমি। পুড়ে ছাই হয়ে গেলে আবার অস্তিত্ব থাকে নাকি? গোপনে ওদের প্রত্যেকের সৎকারের ব্যবস্থা নিজের হাতে করেছি। এমনকি মৃত কয়েকজনের পরিবারকেও অর্থ দিয়ে সাহায্য করেছি। অনেক অনেক অর্থ দিয়েছি। তবু তবু কেন কেন আমার সাথে এরকম অদ্ভুতের ঘটনা ঘটছে? হ্যাঁ, সবটাই কি আমার মতিভ্রম, নাকি মেন্টাল স্ট্রেস থেকেই হচ্ছে এসব? আর পারি না। যাকে ডরথির সাথে কয়েকটা দিন কাটালেই হয়তো শরীরটা ঝরঝরে হয়ে যাবে, মাথাটা হয়তো হালকা হয়ে যাবে এখনের চেয়ে। উফ, কত ঝামেলা বাবা। কিন্তু পরক্ষণেই একটা কথা মনে পড়ে গেল রিভুর। পায়েল অর্থাৎ তার স্ত্রী নিখোঁজ হবার পর থেকে পুলিশের সন্দেহের তীর ওর দিকেই গেছে। তাই ওর এখন এই এলাকা ছেড়ে যাওয়া বারণ। না জানিয়ে গেলেও যদি কোনোভাবে ফ্ল্যাশ হয়ে যায়, কেউ দেখে ফেললে তো সোজা ফাটকে পুড়ে দেবে। অথচ আমার ডরথিকে এসব বলাও যাবে না। উফ, আর পারি না বাবা। অন্য কোনো কাজের অছিলায় আমাকে এখান থেকে যেতেই হবে, যেতেই হবে এখান থেকে আমায়। না পালাতে পারলে অনেক অনেক সমস্যায় পড়ে যাব। বরং একটা কাজ করি, ডরথিকে কয়েকদিন লিভ নিয়ে আমার সাথে আমার ফ্ল্যাটে কাটানোর কথাই বলি। বাকিটা যা হবে পরে দেখা যাবে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, পুরোপুরি শাঁখের করাত একদম। পরের দিন অফিসে এসে ডরথিকে ডেকে মিথ্যে অজুহাত দিল সে। সরি ডরথি, ট্যুরের প্রোগ্রামটা ক্যান্সেল করতেই হলো। আসলে কি হয়েছে বলো তো, আমার বড় মামাকে ভেন্টিলেশনে ভর্তি করা হয়েছে। অনেকদিন ধরেই ভুগছিলেন উনি। এই সিচুয়েশনে যদি আমি আমার মামিমা আমার মামাতো ভাইয়ের পাশে না দাঁড়াই, তাহলে কি করে হবে বলো? আমাকে তো থাকতেই তো হবে, তাই না? কখন কি হয়। তাই এই মুহূর্তে কলকাতা ছেড়ে কোথাও যেতে পারছি না। তুমি বরং একটা কাজ করো, কামিং মানডেতে একটা হলিডে রয়েছে, তুমি সানডে নাইট আমার ল্যান্সডাউনের বাড়ি চলে এসো। কেমন? দ্যাট উইল বি বেটার। ওয়েল, তাহলে ওই কথাই রইল। যতদিন না সিচুয়েশনটা নর্মালাইজ না হচ্ছে, তুমি ততদিন সানডে আর স্যাটারডে নাইট আমার ফ্ল্যাটেই আসছো। আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো ডরথি, তোমার অপেক্ষায়। চটুল হেসে ডরথি বলল, শিওর স্যার, আমি চলে আসব। ডরথি রুম থেকে বেরিয়ে যেতেই রিভুর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বীরজুর নাম দেখে একটু বিরক্ত হয়েই কলটা রিসিভ করলো সে। বিরক্তির সুরে ধমক দিয়ে বলল, এই এই শালা, এই তোকে বারণ করেছিলাম তো, বারণ করেছিলাম এই সময় ফোন না করতে, তাও করলি ফোনটা। বীরজ মিনমিন করে বলল, উপায় ছিল না ওস্তাদ, এই নতুন মালটাকে নিয়ে না বহুত বড় ভেসাতে পড়েছি। তুমি একবার আখড়ায় আসো বস। রিভু চাপা গলায় ধমক দিয়ে বলল, বীরজু, আমার সোনা বাবা, মাথায় কি বীর্য উঠে যায় মাঝে মাঝে? হ্যাঁ, এখন কি করে যাব? বাড়া দেখতে পাচ্ছ না প্রচুর কাজের চাপ? হ্যাঁ, ওভার টাইম চলছে আজ তার উপরে।
বেরোতে বেরোতে আরো ঘন্টা 2 লেগে যাবে অফিস থেকে। তুই একটা কাজ কর, যেভাবেই হোক মালটাকে সামলে রাখ। দরকার হলে ঘুমের ইঞ্জেকশনের ডোজ বাড়া, আমি না হয় গিয়ে তুলে দেবো। আর কল করবি না, ঠিক আছে? ফোন রাখ। রুনা নামের একটি বছর কুড়ি তরুণীকে জোর করে তুলে আনা হয়েছে হোটেল মুনলাইটে। মুখের বাঁধন খুলে দেবার পর থেকেই মেয়েটি ভীষণ রকম কান্নাকাটি ও চিৎকার শুরু করেছে। কয়েকজনকে আঁচড়ে ও কামড়েও দিয়েছে। ভয় দেখিয়েও বাগে আনা যাচ্ছে না। পেন্ডিং কিছু কাজ শেষ করে রাত 10টা নাগাদ নিজের গাড়িতে উঠে বসল রিভু। ড্রাইভার কাম সাগরেদ বিশুর উদ্দেশ্যে বলল, উফ বাবা, সারাদিন যা গেল। এই বিষয়ে একটা কাজ কর, আগে বাড়ি থেকে চল রে, গাড়ি ওদিকে স্টিয়ার করা। ফ্রেশ হয়ে তারপরে মুনলাইটে যাব পরে। আপাতত একটা কাজ করেছি বুঝলি, বীরজু মালটা ফোন করেছিল, ওকে বলেছি নতুন যে মালটা এসছে ওকে ইজেক্ট করে ঘুম পাড়িয়ে রাখতে। পরে বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করলে হাফিস করে দেবো একদম, ওইসব নিয়ে কোনো চাপ নেই। তবে একটা কি জানিস তো, মালটা ছবি পাঠিয়েছিল, ওই বীরজু মালটা, নতুন যে মালটা এসছে না। তবে কি বলি বলতো, একেবারে কচি ডাবকা মাল, যাকে বলে কোকেন ভাই, কোকেন। তো জবাই করার আগে একটু চেখে নিতে হবে না? তুই কি বলিস রে বিশু? তুইও প্রসাদ পাবি, আমি যতই নাচি প্রসাদ পাবি রে শালা। ওই এবার গাড়িটা চালা, আর কিভাবে জিভে লাল জড়াচ্ছে দেখো। বসের কথা শুনে লাল ঝরছে মাইরি। জিভ দিয়ে ঠোঁটটা একবার চেটে নিয়ে মনে মনে হাসল বিশু। তারপর গাল চুলকে দিত হাসি হেসে বলল, কি যে বলো ওস্তাদ, তুমি আগে ভোগ তো চড়াও, তবেই তো পেরসাদ পাবো। হোটেল মুনলাইটের সামনে এসে যখন রিভুর গাড়িটা থামলো তখন প্রায় 1টা বাজতে চলেছে। হোটেলের টপ ফ্লোরে পরপর বেশ কয়েকটা সারিবদ্ধ ঘর রয়েছে। তাদের মধ্যে শুধু একটা ঘর বাইরে থেকে লকড রয়েছে, বাকি ঘরগুলোর দরজা যথারীতি ভিতর থেকেই বন্ধ। ঘরে ঘরে খদ্দেররা খানা পিনা মৌজ মস্তিতে ডুবে রয়েছে সুন্দরী লাস্যময়ীদের সাথে। লিফট থেকে নেমে তাদের উদ্দেশ্যে একটা অশ্রাব্য খিস্তি দিয়ে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল রিভু। বিশুও যোগ দিল তাতে। তারপর রুম নাম্বার 720 সামনে এসে লক খুলে প্রবেশ করলো ঘরের ভিতরে। লাইটগুলো নেভানো, ঘুটঘুটে অন্ধকার ঘর। হোঁচট খেল রিভু। বিশু খিস্তি দিয়ে বলল, এই শালা, কে অবাগির ব্যাটার লাইট নিভিয়ে রেখেছিলিস শালা? কিন্তু সুইচ বোর্ডে হাত দিতেই ঘটে গেল একটা অবিশ্বাস্য ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্টের মতন ছিটকে উল্টো দিকের দেওয়ালে গিয়ে পড়ল বিশু। জোর ধাক্কা খেয়ে তার শরীরটা কিছুটা ওপরে উঠে ধপ করে পড়ে গেল ফ্লোরের ওপরে। কাশির দমকে মুখ থেকে রক্ত বেরিয়ে এলো তার। মাথা ফেটে চৌচির হয়ে গেছে আগেই। কিছুক্ষণ পাঁঠা কাটার মতন ছটফট করতে করতে একেবারে স্থির হয়ে গেল বিশুর দেহটা। এমন সময় করিডোরের লাইটটাও নিভে গেল হঠাৎ করে। কি ব্যাপার তা বুঝে ওঠার আগেই ক্ষীণ স্বরে একটা আকুতি ভেসে এলো, প্লিজ আঙ্কেল, ছেড়ে দিন আমাকে। বাড়িতে অসুস্থ মা একা রয়েছেন, আমি ছাড়া মাকে দেখার কেউ নেই। ওষুধ কিনতে বেরিয়েছিলাম, ওরা আমায় জোর করে ধরে এনেছে, ছেড়ে দিন প্লিজ। রুমের ভিতর থেকে একটি মেয়ের করুণ আর্তনাদ শুনে চমকে উঠল রিভু। কি হলো? নতুন মেয়েটার গলার আওয়াজ না? ইঞ্জেকশনের অ্যাকশন মনে কেটে গেছে এর মধ্যে, কিন্তু কিভাবে সম্ভব? অন্তত ঘন্টা 3 তো ঘুমিয়ে থাকার কথা। ভিতরে ঢুকে মেয়েটিকে ধমকে উঠল রিভু। এই এই সালি, চুপ, একদম চুপ চুপ। দেখছিস তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে,
কাউকে কিচ্ছুটি জানাবি না, নইলে সালি জানে মেরে দেবো একদম তোকে। মেয়েটা কেঁপে উঠল রিভুর কথা শুনে, তবু থামল না। গলা নামিয়ে কাকুতি মিনতি করতে লাগলো। প্লিজ আঙ্কেল, আমার হাতের আংটি বালা সব খুলে নিন, গলার হারটাও নিয়ে নিন। শুধু মায়ের ওষুধের জন্য 200 টাকা রেখে বাদবাকি পুরোটা নিয়ে আমাকে ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন আমায়। রিভু এবার খ্যাপা ষাঁড়ের মতন চেঁচিয়ে উঠল। স্টপ দিস ননসেন্স। তারপর রুনার পাশে ঘন হয়ে বসে কার্মাক্ত কণ্ঠে বলে উঠল, ওসব দিয়ে কিচ্ছু হবে না মামনি, ওসব আমার অঢেল আছে। আমার তোরে শুধু নরম শরীরটা চাই, ওটা আমায় ভালোই ভালোই দিয়ে দিলে অনেক অনেক টাকা দেবো তোকে, বাড়িতেও নিরাপদে পৌঁছে যাবি, কোনো সমস্যা হবে না। আর কিন্তু যদি আবার কথা না শুনিস না, কি করে আদায় করতে হয় তা আমার ভালোই জানা আছে। তারপর কাজ মিটে গেলে একেবারে খালাস করে দেবো, কেমন? 5 মিনিট সময় দিলাম তোকে, দেখ এবার কি করবি। হুঙ্কার দিয়ে বলে ওঠে রিভু। রুনা হার মানবার পাত্রী ছিল না। মনে মনে ফোন দিয়ে আঁটল রিভুকে আঁচড়ে কামড়ে পালাবার চেষ্টা করবে, কিন্তু সেই মুহূর্তে হঠাৎ একটা ঝলকা ঠান্ডা হাওয়া এসে ওর কানে ছুঁয়ে ফিসফিস করে কি যেন বলে গেল। রুনা প্রথমে চমকে উঠল, তারপর কি মনে করে একেবারে থমকে গেল। রিভুকে বাধা দেওয়ার আর কোনো চেষ্টাই করল না সে। এদিকে রুনাকে ভাবতে সময় দিয়ে নিজেই চিন্তায় পড়ে গেল বিশুর দেহটা নিয়ে। বিশুর মৃত্যুটা স্বাভাবিক নয়। প্রশাসনের কারো কাছে আর কোনো হেল্পও পাওয়া যাবে না। এমনিতেই তার মাথার উপর একটা খুনের মামলা ঝুলছে, গত 1 বছর ধরে স্ত্রী পায়েল নিখোঁজ হওয়ার পর থেকেই। পায়েলের মা থানায় ডায়েরি করে জানিয়েছেন পায়েলকে হত্যা করা হয়েছে এবং এ ব্যাপারে তার জামাই ঋষভ অর্থাৎ রিভুকেই তার সন্দেহ হয়। তবে সরাসরি কোনো প্রমাণ না পেলেও প্রধান সন্দেহের তালিকায় তাকেই রাখা হয়েছে। কোর্টে হিয়ারিং চলছে। এই অবস্থায় বিশুর ঘটনাটা লোক জানাজানি হলে সবাই ওকেই সন্দেহ করবে। সুতরাং বিশুর ডেড বডিটা সবার অলক্ষ্যে পুড়িয়ে ফেলাই বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া রুনারও একটা ব্যবস্থা করা দরকার। ওকে এখানে বেশিক্ষণ রাখা ঠিক হবে না। এইসব ভাবনার মধ্যে একটা ব্যাপার স্ট্রাইক করল রিভুর মাথায়। বিশু ওইভাবে ছিটকে পড়ে গেল কি করে? একমাত্র কেউ আচমকা ধাক্কা মারলে এমন ঘটতে পারে। রিভু অস্ফুটে বলে উঠল, তাহলে 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 কি কোনো অজানা শত্রু এই ঘরের কোথাও লুকিয়ে আছে, যে অন্ধকারের সুযোগ নিয়ে আঘাত করেছে বিশুকে? কিন্তু কিন্তু এই ঘরে রুনা নামের মেয়েটি ছাড়া তো আর কারো থাকার কথাই নয়। থাকলে সে শত্রু বিশুর আগে তো আমাকেই আঘাত করত। আর সুইচ বোর্ডের শর্ট সার্কিটও হয়নি, যেরকম একটা কাণ্ড ঘটে যাবে। তাছাড়া সুইচ বোর্ডটাও তো অনেকটা উপরে, অন্ধকার থাকলেও দরজার তলা দিয়ে করিডোর থেকে আসা আবছা আলোয় মোটামুটি তো সবই দেখা যাচ্ছিল। কি যে হচ্ছে আবার! রিভু ভেবে দেখল সুইচে হাত দেওয়ার আগেই ঘটনাটা ঘটে গেছে। আসলে রিভু এখনো জানে না যে লাইটের সুইচটা অন করার মুহূর্তে অস্বাভাবিক ঠান্ডা দুটো শক্তিশালী হাত এসে চেপে ধরেছিল বিশুর গলা। আর্তনাদ করার সুযোগটুকুও পায়নি সে। অমানসিক ক্ষিপ্রতায় কেউ তার শরীরটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল বেশ কয়েক হাত দূরের দেওয়ালে। ইতিমধ্যে প্রচুর টাকার বিনিময়ে 2জন হোটেল কর্মীকে হাতিয়ে নিয়েছে রিভু। একটু পরেই ওরা এসে বিশুর বডিটা নিয়ে যাবে। ফোনে কথা বলে রুনার দিকে এগিয়ে গেল রিভু। ওকে অন্যত্র সরানো দরকার। সব ঝামেলা মিটে গেলে কাল আবার আসা যাবে কোনো। খদ্দেরদের হাতে তুলে দেওয়ার আগে মেয়েটাকে টেস্ট তো করেই দেখতে হবে। পুরনো খিদেটা
জাগিয়ে উঠল তার। কিন্তু রিভু তখনও জানতো না যে কোনো ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে চলেছে সে। বিশুর কথা ভেবে সুইচবোর্ড হাত দিতে ভয় পেয়ে গেল রিভু। তাই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে এগিয়ে গেল রুনার দিকে। কিন্তু এ কি বেড ফাঁকা কেন? হ্যাঁ, রুনা মালটা কোথায় গেল? এই মাত্র তো এখানেই বসেছিল। চোখের পলকে উধাও হয়ে গেল নাকি জলজন্ত মেয়েটা? রুনার মুখের বাঁধন খোলা থাকলেও পা দুটো দড়ি দিয়ে বাঁধা ছিল বেডের সাথে। অতগুলো দড়ির বাঁধন খুলে কয়েক সেকেন্ডের ভিতর পালিয়ে যাওয়া তো কোনো মতেই পসিবল না। সবচেয়ে বড় কথা, এই হোটেলের প্রতিটা রুমে কম্বিনেশন লক সিস্টেম রয়েছে। কম্বিনেশন জানা থাকলেও কেউ ভিতর থেকে খুলে না দিলে কারোর পক্ষে বাইরে যাওয়া নেক্সট টু ইম্পসিবল। তাহলে কি হবে? মেয়েটা পালালো কি করে? বুকের রক্ত হিম হয়ে গেল রিভুর। আবার কি সেই অপার্থিব ঘটনা ঘটছে ওর সাথে? তবু মনে সাহস এনে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখল রিভু। না, ঘরের ভেতরে তো কেউ নেই। বেড ফাঁকা, অথচ ইঞ্জেকশনের সিরিঞ্জ, জলের বোতল, এমনকি রুনার পার্শ্ব পড়ে আছে বেড সাইড টেবিলে। ওয়াশরুম খুলে আগেই দেখে নিয়েছে সে, কোথাও নেই। একটা কথা ভেবে রিভুর বুকটা ছ্যাঁত করে উঠল। এমন সময় হঠাৎ খিলখিল করে হাসির শব্দে চমক ভাঙে রিভুর। হাসির উৎস লক্ষ্য করে তাকাতেই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে মাথার চুল খাড়া হয়ে গেল তার। ঘরের সিলিংয়ে টিকটিকির মতন বুকে ভর দিয়ে লেপ্টে রয়েছে রুনার ছিপছিপে শরীরটা। শরীর বললেও ভুল হবে, ওটা আদপেই কোনো শরীর নয়। ওটা একটা অশরীরই, যার ঝলসে যাওয়া ঠোঁটের কোণে লেগে আছে একটা নরকীয় হাসি। রুনার চেহারা সম্পূর্ণ বদলে গেছে। এমন সময় রিভুর গালে সপাটে চর এসে পড়ল। মুনলাইটের রুমের ভেতর এসব কি হয়ে চলেছে? রিভু এবার সত্যি সত্যি প্রচন্ড ভয় পেয়ে গেল। তবে কি বিশুর মতো ভয়ানক পরিণতি তারও হতে চলেছে? রাত এখন অনেক গভীর। ড্রাইভ করতে করতে গাড়ির লুকিং গ্লাসে চোখ পড়ে গেল নতুন ড্রাইভার রাজুর। ব্যাক সিটে রিভু আর ডরথি একটু আগেও ঘনিষ্ঠ হয়েই বসেছিল, কিন্তু এই মুহূর্তে দ্রুত হাতে ডরথির টপের বোতাম খুলছে। আরে বস কি গাড়িতেই বেড সিন শুরু করে দেবে নাকি সালা? দৃশ্যটা দেখে মনে মনে খিকখিক করে হেসে ওঠে রাজু। খিস্তি দিতে দিতে কিছুক্ষণের মধ্যেই ল্যান্সডাউনের বিলাসবহুল ফ্ল্যাটের সামনে এসে বিএমডাব্লিউটা দাঁড় করালো সে। রিভু ডরথির হাত ধরে গাড়ি থেকে নামিয়ে লিফটে উঠে পৌঁছে গেল নিজের রুমে। ভিতরে এসে ডরথি রুমে এসেই সোজা ওয়াশরুমে চলে গেল, যেন এই ফ্ল্যাট তার বহুদিনের চেনা। রিভু খুশি হলেও বেশ অবাক হয়ে গেল। মিনিট 10 পরে সুসজ্জিত আয়নার সামনে স্নান সেরে এসে দাঁড়ালো লাশময়ী ডরথি। খোলা জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে তার অর্ধনগ্ন ভেজা শরীরে। বিছানায় অর্ধশায়িত রিভু কামুক দৃষ্টিতে লেহন করছে তার গোটা শরীরটাকে। ডরথির মাথার চুল চূড়ো করে বাঁধা, মুক্তোর মতন জলবিন্দু গড়িয়ে পড়ছে কাঁধ থেকে বুকে, পিঠে, উরুতে আর নিতম্বে। ঊর্ধ্বাংশ সম্পূর্ণ অনাবৃত, নিম্নাঙ্গ কেবল আঁটোসাঁটো স্বচ্ছ প্যান্টিতে ঢাকা। জলবিন্দু গড়িয়ে ফুটে উঠছে গোপনাঙ্গের নিখুঁত ভাঁজ, যার গভীরে রিভু হারিয়ে যেতে চায় বারবার। আজ সেই মোক্ষম সুযোগ উপস্থিত। ডরথির আকর্ষণীয় নিতম্ব রেখা, পুরুষ্ট নিটোল স্তনযুগল দেখে রিভুর তলপেটের নিচে পুরুষত্ব জেগে উঠছে নতুন উদ্যমে।
টাওয়াল দিয়ে ভেজা শরীরটা মুছে বেডের সামনে এসে দাঁড়ালো ডরথি। ওর সরু পেলব কোমরটা এক হাতে জড়িয়ে প্যান্টির লেসগুলো খুলে নিতে 1 সেকেন্ডও সময় লাগলো না রিভুর। নিজের শর্টসটাও দ্রুত হাতে খুলে নিল সে। তারপর হঠাৎ কি মনে হতে উঠে জানলা বন্ধ করে এসি অন করে দিল রিভু। ঘরের ভেতর একটা ফ্লোরোসেন্ট ডিম লাইট জ্বলছে। অন্ধকার ভালো লাগে না রিভুর। ডরথি আজ স্বেচ্ছায় তার কুমারিত্ব বিসর্জন দিতে এসেছে। কুমারী মেয়ের সাথে যৌন সংসর্গের মজাই আলাদা। নিজের বাম বুকের স্তনবৃস্তটা রিভুর মুখে গুঁজে দিয়ে ডরথি রিভুর পুরুষাঙ্গ স্পর্শ করল। অপর স্তনটি পিষ্ট হতে লাগলো রিভুর শক্ত হাতের মুঠোয়। অন্য হাত ঘুরতে লাগলো ডরথির নাভির নিচে। সঙ্গে সঙ্গে এক ঝটকায় রিভুর কাঁধ দুটো ধরে বিছানায় ফেলে তার তলপেটের উপর চেপে বসল ডরথি। চরম উল্লাসে উত্তেজনায় রিভুর মুখ থেকে আরামসূচক শব্দ বেরিয়ে আসে। ডরথিও দারুণ উপভোগ করছে। ডরথির মুখে যৌনতার প্রলাপ ও চিৎকার শুনে রিভু মুগ্ধ হয়ে গিয়েছিল। কত হবে? হার্ডলি 22। এই বয়সেই দেখো, এক্সপার্ট এক্সপার্ট একদম মেয়েটা। ক্যারি অন ডরথি, ক্যারি অন। এইসব চিন্তাভাবনায় এত মশগুল হয়েছিল যে রিভু খেয়াল করেও দেখল না রুমের পরিবেশটা কতটা পাল্টে গেছে। আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কতগুলো দগ্ধ লাশের ছায়া। তাদের সকলের নিষ্প্রাণ ঠোঁটে লেগে আছে নিষ্ঠুর পৈশাচিক হাসি। ফ্লোরোসেন্ট ডিম লাইটটা নিভে গেল হঠাৎ। ও শিট, সালা ঠিক সময় যেতে হলো। রাগে একটা অশ্লীল ভাষা বেরিয়ে এলো রিভুর মুখ দিয়ে। ওদিকে অন্ধকার আমার ভালো লাগে রিভু। রহস্যময় গলায় বলে উঠল ডরথি। জানলার কাঁচ দিয়ে স্ট্রিট লাইটের আবছা আলো বেডের উপর এসে পড়েছে। ডরথির শরীরটা দ্রুত ওঠানামা করছে। আরামে চোখ বুজে এলো রিভুর। কিন্তু চোখ বন্ধ করতে যাবার মুহূর্তে দেওয়ালের দিকে চোখ যেতেই বুকের রক্ত হিম হয়ে গেল তার। রিভু চোখ কুচলে তাকিয়ে দেখল দেওয়ালে ঘরের সমস্ত ফার্নিচারের ছায়া পড়েছে, কিন্তু ডরথির কোনো ছায়া নেই সেখানে। ওদিকে ডরথি রিভুর ওপর বসে যৌনক্রিয়া চালিয়ে যেতে লাগলো প্রবল উৎসাহে। ডরথির শরীরের চাপ ক্রমশ বাড়ছে। বহু নারীর সঙ্গে যৌনমিলনে আবদ্ধ হয়েছে সে, কিন্তু ডরথির মতন সাহসী মেয়ে সে ইতিপূর্বে দেখেনি। তাই ছায়ার প্রসঙ্গটা সে ভুলে যায়। বয়ঃসন্ধির সময় থেকেই রিভু পর নারীতে আসক্ত। ছোট বড় কাউকেই ছাড়েনি সে। মাত্র 24 বছর বয়সে পাহাড়ে বেড়াতে গিয়ে একটা অ্যাক্সিডেন্টে সে তার মা বাবা দুজনকেই হারায়। গাড়িটা পাহাড় থেকে পড়ে খাদে তলিয়ে গিয়েছিল। অদ্ভুতভাবে সে একা রক্ষা পেয়ে যায়, কিন্তু আর কেউ না জানলেও রিভু জানে আসলে কি ঘটেছে। তবে তার স্ত্রী পায়েল কিন্তু বিয়ের পর ব্যাপারটা ধরে ফেলেছিল ষষ্ঠ ইন্দ্রিয়ের জোরে। তাছাড়া রিভুর বিকৃত কাম পরনারীর প্রতি আসক্ত ধীরে ধীরে ফ্লাশ হয়ে গিয়েছিল ওর কাছে। তখন থেকেই পায়েলের সাথে সম্পর্কের অবনতি শুরু হয়। চা বাগানের মেয়ে চম্পার সাথে পুরোদস্তর প্রেম চলেছিল তখন। যাই হোক, ডরথির উন্মত্ত শরীরী খেলায় অভিভূত হয়ে ওর প্রমোশনটা মনে মনে পাকা করে ফেলল রিভু। আজ সব মিটে গেলে ফাইনালি ডিক্লেয়ার করে দেবে। ব্যবসার উন্নতির জন্য ডরথির মতো মেয়েকে তার একান্ত প্রয়োজন। পার্টিকে খুশি করতে ওর জুড়ি মেলা ভার। রিভু তো তা ভালো মতোই অনুভব করছে। গত বছর আফিসের আরেকটি মেয়ের সাথে অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়েছিল রিভু। ইন্সপেক্টর ভার্গব তাকে বাঁচিয়েছিলেন সে যাত্রায়। তার পরামর্শে গত 1 বছর যাবৎ কোনো নারীর সংস্পর্শে আসেনি সে। হস্তমৈথুন করেই কাটাতে হয়েছে তাকে। আজ এতদিন পর ডরথিকে পেয়ে সুপ্ত ইচ্ছেগুলো ঘুমন্ত আগ্নেয়গিরির মতোই জেগে উঠছে।
আশা যেন কিছুতেই মিটছে না তার। কামার তো রিভু ডরথির শরীরের বিভিন্ন অঙ্গে অঙ্গুলি সঞ্চালন করতে করতে আচমকা ওর চুলের মুঠিটা শক্ত করে ধরে এগিয়ে এলো মুখের দিকে। ডরথি কোনো আপত্তি করল না। রিভু আরো খুশি হলো এতে, ভাবল, ডরথি তো আমারই তুরুপের দাস। আগামী দিনে ওকে আরো শীর্ষে পৌঁছে দিলে আখেরে আমারই তো লাভ। সুতরাং এইটুকু আনন্দ তো আমার অবশ্যই প্রাপ্য। রিভু, গ্রেট বেটা, গ্রেট। মুখমৈথুনের ভরপুর আনন্দ এক মনে উপভোগ করছিল রিভু। হঠাৎ একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা পিঠে এসে লাগলো। ডরথির শরীরটাও কেমন যেন মারাত্মক ঠান্ডা হয়ে গিয়েছে। ওর মুখের চাপ ক্রমশ বেড়েই চলেছে। প্রথমে বেশ আরাম লাগলেও আর সহ্য করতে পারল না রিভু। ডরথি বেশি মাত্রায় উত্তেজিত হয়ে গেছে ভেবে রিভু কপট অভিমানের সুরে বলল, ও জানেমান, কি যে করো তুমি! লাগছে তো সোনা, লাগছে। হ্যাঁ, এবার ছাড়ো। আস্তে করে নিজেকে সরিয়ে নিল রিভু এই বলে। এবার ওর খেয়াল হলো ঘরের তাপমাত্রাও যেন হিমাঙ্কের নিচে চলে গেছে, অথচ কারেন্ট নেই, ফ্যান এসি কিছুই তো চলছে না, দরজা জানলাও কিছু খোলা নেই। গরমের দিন এসি বন্ধ হয়ে গেলে ঘর কিছুক্ষণ ঠান্ডা থাকে ঠিকই, কিন্তু এই ঠান্ডা সেই ঠান্ডা নয়। অস্বাভাবিক শীতল হয়ে উঠেছে চারপাশ। সে দ্রুত উঠে গিয়ে জানলার শার্সিটা খুলে দিল। বাইরে কোনো ঝোড়ো হাওয়া নেই, বৃষ্টিও হয়নি, শুকনো খটখট করছে চারদিক। এবার রিভুর গা ছমছম করে ওঠে। ডরথির কণ্ঠ থেকে কামনার আগুন ঝরে পড়ছে। আলো আঁধারিতে রিভুর মনে হলো ডরথির ঠোঁটে খেলা করছে একটা অতিপ্রাকৃত নিষ্ঠুর হাসি। ডরথি তো এমনভাবে হাসে না কখনো, অথচ হাসিটা খুব চেনা চেনা লাগছে। আর কে হাসে ওভাবে? ওই মুহূর্তে রিভুর মনে পড়ে না। ঘরের পরিবেশটাও কেমন অস্বাভাবিক হয়ে গেছে। ভয় ভয় লাগলো। মনে মনে ভাবে, সে কি দরজা খুলে বেরিয়ে যাবে এই মুহূর্তে, নাকি সবকিছুই তার মনের ভুল, হ্যালুসিনেট করছে আবার। ইতিমধ্যে স্ট্রিট লাইটের আলোটাও নিভে গেল। ঘরের ভিতর জমাট বেঁধে আছে চাপ চাপ অন্ধকার। ও শিট ম্যান, যেভাবেই হোক একটা লাইটের ব্যবস্থা করতেই হবে আমাকে। এই অঞ্চলে আজকাল লোডশেডিং হয়ই না, কিন্তু কি যে হচ্ছে এখন! ইনভার্টারটাও তো কাজ করছে না বেশ কিছুদিন ধরে, কিন্তু নিচে তো সিকিউরিটি আছে। জেনারেটর চালাচ্ছে না কেন মালগুলো? হ্যাঁ, লাইটারটাও খুঁজে পাচ্ছি না। কি যে সালা গেরো, কে জানে। দেখি জানলাটা খুলে সিকিউরিটিতে ডাকি, সালাম দেখি ব্যাটাগুলো গাঁজা খেয়ে টেনে পড়ে আছে কিনা, কে জানে। একটা পুরনো লণ্ঠনের কথা মনে পড়ে গেল রিভুর। রিভু আগে লফট থেকে লম্ফটা নামিয়ে জ্বালিয়ে দিল। তেল থাকলেও বহুদিন পড়ে থাকার ফলে কাঁচটা ঘোলাটে হয়ে গিয়েছিল। তবু মৃদু আলোয় ঘরের অন্ধকার দূর হলো কিছুটা। কিন্তু একটা বিষয় রিভু লক্ষ্য করে দেখল না। স্ট্রিট লাইটগুলো নিভে গেলেও তাদের অ্যাপার্টমেন্টের সবকটা ফ্লোরের করিডোরে আলো ঝলমল করছে, শুধু তার ঘরেই আলো নেই। এমন সময় ডরথির চোখ দুটো হঠাৎ টপ করে জ্বলে উঠল। কাম আর ক্রোধ দুই ঝরে পড়ছে তার দু চোখের মণি থেকে। এদিকে রিভুর শরীরে আবার নতুন করে তোলপাড় শুরু হয়ে গেল। অন্ধকার হাতরে ডরথিকে চাপটে ধরল সে। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা ছ্যাঁকা খেয়ে ছিটকে সরে এলো রিভু। কিন্তু এত দূর এগিয়েও ডরথি কোনো অজানা কারণে নিজেকে সংযত করে নিল। ওর এমন আচরণে অবাক হয়ে রিভু এক মুহূর্ত চুপ থেকে বলল, এই ডরথি, তোমার শরীরটা হঠাৎ করে এরকম ঠান্ডা লাগছে কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? উত্তরে ডরথি কি বলল তা শোনা গেল না রিভুর। ডরথি ওর পাশ থেকে উঠে কোথায় যেন চলে গেল। ওয়াশরুমে গেল কিনা বুঝে ওঠার আগেই হঠাৎ একটা পৈশাচিক হুঙ্কার ভেসে এলো।
বিশুর মৃত্যুর পর 15টা দিন কেটে গেল, কিন্তু রুনাকে সেদিনের পর থেকে মুনলাইট তো দূরের কথা, ওর বাড়িতে হানা দিয়েও কোনো হদিশ পাওয়া যায়নি। মা মেয়ে পাত্তারে গুটিয়ে উধাও হয়ে গিয়েছে। কিন্তু রুনাকে যে কে হোটেলের রুম থেকে বের করে নিয়ে গেল রিভু তা এখনো জানে না। কিভাবে সম্ভব হলো? এইসব ভাবতে ভাবতে অতীতের বহু কথা মনে পড়ে গেল, বিশেষ করে নিজের বিয়ের কথা। বিয়েটা এক প্রকার ঝোঁকের মাথায় সে করে ফেলেছিল। বিয়ে করে আফসোসের সীমা ছিল না। তার স্বাধীনতায় কারো হস্তক্ষেপ করা তার পছন্দ ছিল না। কিন্তু বিয়ের পর স্বাভাবিকভাবেই বাঁধা পড়ে তার স্বেচ্ছাচারিতায়। মাত্র 7 দিনেই হাঁপিয়ে ওঠে রিভু। ওদিকে একটা সুস্থ স্বাভাবিক বিবাহিত জীবন চেয়েছিল পায়েল, কিন্তু রিভুর স্বভাব চরিত্রে বিয়ের পর এতটুকুও বদল হলো না। শ্বশুরবাড়িতে অষ্টমঙ্গলা 3টে রাত কোনো মতে পার করে রিভু পায়েলকে ওখানে রেখে সুযোগ বুঝে পালিয়ে গেল আসামের ফার্ম হাউসে। ফার্ম হাউস থেকে চা বাগানটা খুব বেশি দূরে নয়। চা বাগানে ঘুরতে ঘুরতে একসময় ক্লান্ত হয়ে বাগিচার ওপর বসে পড়েছিল রিভু। চারপাশের মনোরম দৃশ্য উপভোগ করছিল এক মনে। এমন সময় একটা হাসির শব্দে পিছন ফিরে তাকালো। অবাক হয়ে দেখল মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে একটা নবযৌবনা অসমীয়া মেয়ে। প্রকৃতি যেন 2 হাত উজাড় করে রূপ লাবণ্য ঢেলে দিয়েছিল মেয়েটির শরীরে। মেয়েটি হাসতে হাসতে অসমীয়াতে বলল, ঘুরি ফিরি যদি ভাগরি পাবে বাবু, গোটে চাহা বাগিচাখান চাবইলেও বছর বছর লাগিব। রিভু এখনো ভাষাটা ঠিক রপ্ত করে উঠতে পারেনি। সে হাঁ করে চেয়েছিল মেয়েটির দিকে, আবার খিলখিলিয়ে হাসতে হাসতে পরিষ্কার বাংলায় বলল, অহনো বুঝিস লাই বাবু, মই কইতেছি এইটুকু হেঁটেই তোমকে গেলি, গোটা চা বাগানটাকে ঘুরে দেখতে গেলে তো তোর বছর ঘুরে যাবে দেখছি। ফিক ফিক করে হাসছে মেয়েটা। চোখ দুটো বয়স সুলভ কৌতূহল আর যৌনতায় ভরা। মেয়েটির দিকে চুম্বকের মতো আকৃষ্ট হলো রিভু। তারপর হেসে বলল, এই মেয়ে, তোর নাম কি রে? তোকেই বলছি, আমাকে চিনিস? মোর নাম চম্পা বটে, এই চা বাগিচাটাতে থাকি, কাজ করে পেট চালাই রে। মুই জানি তুই খামার ঘরটাতে থাকতো তো এই চিজ বটে। আঙুল তুলে সামান্য দূরের ফার্ম হাউসের দিকে আঙুল তুলে দেখালো মেয়েটি। মাত্র 3-4 দিনের আলাপেই পরস্পর বেশ ঘনিষ্ঠ হয়ে উঠল দুজনে। চম্পার 3 কুলে কেউ ছিল না, একাই থাকত। ফলে অবাধে দুটো অসমবয়স্ক শরীর পুড়তে থাকে একই কামনার আগুনে। প্রতি রাতে মিলিত হতে শুরু করে ফার্ম হাউসের নির্জন বেডরুমে। এমনই এক রঙিন রাতে চম্পাকে নিয়ে যখন ফার্ম হাউসে আসে, ভেতর থেকে হঠাৎ পায়েলের গলা পেয়ে চমকে ওঠে রিভু। ঢোক গিলে বলে ওঠে, কি পায়েল? খোঁজ পেলে কিভাবে? আর কে এসে তোমার সাথে? পায়েল ততক্ষণে রুম থেকে বেরিয়ে এসেছে। রিভুর সাথে অচেনা একটা অর্ধনগ্ন মেয়েকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ভাষা হারিয়ে ফেলে। মেয়েটির পরনে স্রেফ একটা হাত কাটা কাঁচুলি আর হাঁটুর উপর গোটানো এক টুকরো স্বচ্ছ সাদা কাপড়। বক্ষ বিভাজিকার দেহের সমস্ত খাঁজ ভাঁজ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। সেদিনই চম্পার সামনেই স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতি চুলোচুলি লেগে যায়। পায়েল চম্পাকে দেখিয়ে হুমকি দিয়ে বলে ওঠে, লজ্জা করে না তোর একটা হাঁটুর বয়সী মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতে? আর কত নিচে নামবি তুই? ওকে নিশ্চয়ই বলিসনি যে তুই বিবাহিত? তোর চরিত্র জানতে না আমার আর বাকি নেই। তুই একটা খুনি, অনেক মেয়ের জীবন নষ্ট করেছিস, তাদেরকে আবার মেরেও ফেলেছিস। এখন আবার একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছিস, তাও আবার তোর ওই মিষ্টি কথাই ভুলিয়ে।
রিভুর গালে ঠাস করে চড় মেরেছিল পায়েল। রিভুও লাথি মারে পায়েলের পেটে। চম্পা ছুটে বেরিয়ে যায়। ঝগড়াঝাটি চলতে থাকে রাত ভোর। ডরথি, 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 কোথায় তুমি? ডরথি, কোথায় তুমি? কে এমন বিশ্রীভাবে গর্জন করছে? কে এমন বিশ্রীভাবে চিল্লাচ্ছে? ডরথি! ভয়ে কাঁপতে কাঁপতে ডরথিকে ডাকলো রিভু। ঘরের মধ্যে কে সাপদের মতো গজরাচ্ছে। রিভুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল অজানা আতঙ্কে। আচমকা ডরথি এসে রিভুকে পিছন থেকে জড়িয়ে ধরে সহসে বলল, এই তো আমি এখানে। ডরথির পা এখনো অস্বাভাবিক ঠান্ডা। ওকে কাছে পেয়েও ভয় ভাঙে না রিভুর। এ ডরথি, ঘরে এত ঠান্ডা আসছে কোথা থেকে? তোমার গা তো বরফের মতো ঠান্ডা। এত ঠান্ডা কেন বলো? আর ইউ গেটিং ম্যাড? আমি ঘেমে গেছি আর তোমার ঠান্ডা লাগছে? এই সবই তোমার বাহানা। আরো তপ্ত হতে চাও, তাই তো? রিভু হেসে ফেলল। বহুদিন পর প্রবল কামোদ্দীপনায় রোমাঞ্চিত হয়ে উঠেছে সারা শরীর। শিহরণ জাগছে বারবার। তাই বোধ হয় শরীরটা একবার গরম আর একবার ঠান্ডা হচ্ছে। রিভু এবার ডরথির নরম ঠোঁটে কামড় দিয়ে হেসে বলল, ইউ নটি গার্ল ডরথি। এবার দেখি তোমার দাম কত। ডরথিকে বিছানায় ফেলে রিভু ওর সুগঠিত দুই উরুর মাঝে সঁপে দিল নিজেকে। কিন্তু সুখের চরম সীমায় পৌঁছে দ্রুত নিজেকে সরিয়ে নিতে চাইল রিভু। কেমন যেন ভয় ভয় লাগছে ওর। ডরথি ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে। আমি একটা বাচ্চা মেয়ের সাথে পাল্লা দিতে পারছি না। অথচ কিছুদিন আগেও আমি এই বিছানায় টক্কর দিয়েছি সবাইকে, অলমোস্ট সবাইকেই। কিন্তু আজ এমন হচ্ছে কেন আমার সাথে? নিজের অবস্থা দেখে আতান্তরে পড়ে গেল রিভু। ওদিকে ডরথির দুই পায়ের বেষ্টনী থেকে নিজেকে কিছুতেই মুক্ত করতে পারছে না রিভু। তলপেটে ব্যথাও শুরু হয়ে গেছে তার। চাপ আর নিতে পারছে না সে। নিম্নাঙ্গ ফেটে চৌচির হয়ে যাবে এখনই। সেই মুহূর্তে রাতের সমস্ত নিস্তব্ধতা ভেঙে খান খান করে একটা বিকট অট্টহাসির শব্দ ভেসে এলো রিভুর কানে। অস্বাভাবিক ঠান্ডা ভাবটা আরও প্রকট হয়েছে। সেই নারকীয় হাসির শব্দে তার হৃৎপিণ্ডটা ধক করে লাফিয়ে গলার কাছে উঠে এলো। ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, ডরথি, আমাকে একটা কথা বলো তো। ঘরে তো আমি আর তুমি ছাড়া অন্য কোনো তৃতীয় ব্যক্তিই নেই। তাহলে কে অমন করে হাসছে বলো তো ডরথি? আমার কিন্তু ভীষণ ভয় লাগছে ডরথি। কে অমন করে হাসছে? রিভুর কথা শুনে ডরথিও ভয় পেয়ে দুপায়ের বেষ্টনী আলগা করে জাপটে ধরেছে রিভুকে। ভয় কাঁপতে কাঁপতে বলছে, কি জানি কে হাসছে অমন করে। আমার না খুব ভয় লাগছে স্যার। আমার ভীষণ ভয় করছে স্যার, ভীষণ ভয় করছে। রিভু নিজে প্রচণ্ড ভয় পেলেও ডরথিকে বুকে চেপে ধরে আশ্বস্ত করল তাকে। ভয় চেপে রেখে বলল, আমি তো আছি ডরথি, আমি দেখছি দাঁড়াও, ওয়েট। কিন্তু এরই মধ্যে আবার কিছু একটা দেখে ডরথি চিৎকার করে উঠল। দরজার দিকে দেখিয়ে বলল, ওই যে স্যার, ওই যে দেখুন, দুটো চোখ কেমন জল করছে। ওটা একটা প্রেতাত্মার চোখ। ওই হাসছে। গর্জনটা ওরই ছিল। আমাকে এক্ষুনি মেরে ফেলবে ওটা। প্লিজ বাঁচান আমাকে বাঁচান। রিভু ডরথিকে শান্ত করে কোনো মতে কিচেনে গিয়ে দেশলাই আর মোম নিয়ে এলো। অশরীরীরা নাকি আগুনে ভয় পায়, তাই সে শেষ চেষ্টা করে দেখবে। কিন্তু মোম ধরাবার যতই চেষ্টা করে ততই দমকা হাওয়া এসে নিভিয়ে দেয় সেটাকে। ওদিকে ডরথির চোখ মুখের চেহারা
যে বদলাতে শুরু করেছে সেদিকে কোনো হুঁশ ছিল না রিভুর। যখন খেয়াল হলো তখন অনেক দেরি হয়ে গেছে। প্রথমে ভেবেছিল চোখের ভুল, তারপর ক্রমশ পায়ের তলা থেকে মেঝে সরে যেতে লাগলো। গোটা পৃথিবীটা দুলে উঠল চোখের সামনে। কোনো মানুষের চেহারা কি কয়েক সেকেন্ডের ব্যবধানে এতটা পাল্টে যেতে পারে? ডরথির মুখটা সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। গোটা মুখমণ্ডলে রক্তমাংসের বদলে লেগে আছে পোড়া চামড়ার আস্তরণ। একদিকের গালের কোনো অস্তিত্বই নেই, চোয়াল খুলে একপাশে ঝুলছে। নাক চোখ কিছুই আর অবশিষ্ট নেই। কতগুলো অন্ধ গহ্বর সৃষ্টি হয়েছে সেখানে। মাথার সামনেটা ফাঁকা। পিছন থেকে এক গোছা পোড়া চুল উড়ে এসে লেপ্টে আছে কপালে দগদগে ঘায়ের সাথে। আগুনের ঝলসে গেছে গোটা শরীরটা। ক্ষতস্থান থেকে রক্তরস চুইয়ে চুইয়ে পড়ছে। মাংস পোড়া কটু গন্ধটা ঘরের বাতাসে ভারী হয়ে উঠেছে। হড়হড়িয়ে বমি করে ফেলল। দম আটকে আসছে প্রতিগন্ধে। অপার্থিব অদ্ভুতুরে হাসিতে সারা ঘর কাঁপছে। ডরথি যে ইহজগতের মানুষ নয় তার বুঝতে বাকি ছিল না। ভয়ে ছুটে পালাতে গেল রিভু, কিন্তু ডরথির প্রেতাত্মা ওর পা দুটোকে আটকে রেখেছে অতি প্রাকৃতিক শক্তির বলে। সেই জ্বলন্ত চোখ দুটো এগিয়ে এলো রিভুর দিকে। খুব চেনা একটা মুখ স্মৃতিপটে ভেসে উঠছে ধীরে ধীরে। মুখটা মনে পড়তেই বুকের রক্ত হিম হয়ে গেল। ওদিকে ডরথিও হঠাৎ সিলিংয়ে উঠে সরীসৃপের মতো বুকে হাঁটতে শুরু করেছে। হোটেল মুনলাইটের দৃশ্যটা মনে পড়ে গেল রিভুর। অবিকল সেই এক চেহারা আর একই মুখ, যেমন বিভৎস তেমনই ভয়ঙ্কর। শেষে ডরথির মুখটাও পরিণত হলো রিভুর বহু চেনা মুখে। কিন্তু 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 এ কি করে সম্ভব? ওদের তো আমি সেদিন রাতেই আর বেশি কিছু ভাবার সময় পেল না রিভু। জ্বলন্ত চোখের দীর্ঘকায় নারী মূর্তি ওকে ধাক্কা মেরে ফেলে দিল ঘরের মেঝেতে। হঠাৎ তলপেটে বীভৎস চাপ অনুভব করল রিভু। ডরথি সিলিং থেকে ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে। মনে হলো কেউ ভারী কোনো পাথর চাপিয়ে দিয়েছে শরীরের নিম্নভাগে। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে ওর। দুজোড়া ঠান্ডা পিচ্ছিল কালো হাত কিলবিল করছে রিভুর দেহের স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গে। প্রবল আতঙ্কে বাঁচাও 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 আমাকে, বাঁচাও! আর্তনাদ করে ওঠে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না। দুটো পোড়া কালো অবয়বের চোখ দিয়ে প্রতিহিংসার আগুন ঝরে পড়ছে। হিসহিসে কণ্ঠে বলে ওঠে, মনে পড়ে সে রাতের কথা? আমাকে নিয়ে ফার্ম হাউসে গেছিলি? তুই আমার চোখের সামনে নিজের বিবাহিতা স্ত্রীকে লাথি মেরেছিলি, মনে আছে তোর? তুই যে বিবাহিত তা শোনার পর আমি চলে যাচ্ছিলাম তোদের মাঝে বাধা হয়ে থাকবো না বলে, কিন্তু তুই আমাকে জোর করে ধরে নিয়ে এলি। আমার চোখের সামনে নিজের স্ত্রীর হাত পা বেঁধে পুড়িয়ে মারলি, আর আমাকে রক্ষিতা করে রাখতে চাইলি। আমি ছুটে পালিয়ে যাচ্ছিলাম, তুই একটা জ্বলন্ত কাঠ তুলে আমার গায়ে ছুঁড়ে মারলি। আগুনের গনগনে আছে, পিঠের চামড়া পুড়ে গেল আমার। আমি মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করছিলাম। চেঁচিয়ে লোক জড়ো করার আগেই তুই আমায় টানতে টানতে তোর স্ত্রীর সাথে চিতাকুণ্ডে ফেলে দিলি। আমরা জ্বলে পুড়ে খাক হয়ে গেলাম, কিন্তু আমরা আবার ফিরে এসেছি, আর নিস্তার নেই তোর। দেখো চম্পা, দেখো প্লিজ, আমার কিছু করার ছিল না। তুমি লোক জড়ো করেছিলে, বাড়ির সবার লোক চলে এসেছিল, আমার আইডেন্টিটি রিভিলড হয়ে যেত। আমার কিছু করার ছিল না, তোরা দুজনকে মারা ছাড়া আমার কিছু উপায় ছিল না।
ওরা আজকে আমার ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আর এমনটা আর হবে না ভবিষ্যতে। প্লিজ প্লিজ। সেদিন রুনাকে ডরথি অর্থাৎ চম্পার আত্মায় রক্ষা করে নিরাপদ স্থানে রেখে এসেছিল মা ও মেয়েকে। রুনার মা এখন সম্পূর্ণ সুস্থ। বিশুকেও মেরেছে চম্পার আত্মা। রিভুকে চারপাশ থেকে ঘিরে ধরে মহা উল্লাসে নৃত্য করে চলেছে আরও কতগুলো দগ্ধ কালো নারী মূর্তি। তাদের সকলকেই রিভুর বিকৃত লালসার শিকার হয়ে মরতে হয়েছে বিভিন্ন সময়। অশরীরীর একত্র আক্রমণে রিভুর সর্বাঙ্গ ছিঁড়ে ফালা ফালা হয়ে যাচ্ছে। এমন সময় খোলা দরজা দিয়ে করিডোরের আলো দেখে রক্তাক্ত অবস্থায় বুক ঘষতে ঘষতে বেরিয়ে যেতে উদ্যত হলো সে। কিন্তু দরজার কাছে পৌঁছনোর মুহূর্তে সশব্দে বন্ধ হয়ে গেল সেটা। তারপর ভেতর থেকে ভেসে এলো পৈশাচিক হুঙ্কার, কখন বিদারী আর্তনাদ আর অট্টহাসির শব্দ। মাংস পোড়া গন্ধে ভরে উঠেছে গোটা অ্যাপার্টমেন্ট। বন্ধ ঘরের ভিতরে শক্তিশালী আত্মার দল চিতাকুণ্ড সাজিয়েছে রিভুর জন্য। ঠিক যেভাবে ওদের পোড়ানো হয়েছে সেভাবেই রিভুর শরীর পুড়তে শুরু করেছে। আগুন একটু একটু করে ছড়িয়ে পড়ছে দেহের নিম্নভাগে। ঊর্ধ্বাঙ্গে অজস্র ক্ষত চিহ্ন থেকে টাটকা রক্তের ধারা গড়িয়ে পড়ছে মেঝেতে। স্ত্রী পায়েলের আত্মা রিভুর দুর্দশা দেখে খুব জোরে জোরে হেসে উঠল। দুটো সাঁড়াশির মতো শক্ত হাতে মাথাসহ মুখটাকে ঘুরিয়ে দিল সামনে থেকে পিছনের দিকে। ঘাড় কাত হয়ে ঝুলে গেল সেকেন্ডের ভগ্নাংশে। পায়েলের অতিলৌকিক অদ্ভুতুরে হাসিতে থরথর করে কেঁপে উঠল গোটা শান্তিনীর অ্যাপার্টমেন্ট। 6th ফ্লোরের ঘরের ভিতর কি ঘটছে তা দেখার ইচ্ছে বা সাহস কোনোটাই ফ্ল্যাটের বাসিন্দাদের কারো ছিল না। তারা সব টের পেয়েছিল, তবুও বাঁচাতে যায়নি রিভুর মতো একজন চরিত্রহীন লম্পট হত্যাকারীকে। তবে ওই শয়তানের শেষ পরিণতি দেখার জন্য সকলে নিচে নেমে এসে রুদ্ধশ্বাসে তাকিয়ে রইল 7 তলার বন্ধ জানলার সামনে। তাদের মন বলছে এখনই মারাত্মক কিছু একটা ঘটবে। কাঁচের বাইরে থেকে আগুনের শিখা দেখে তাদের বুক কেঁপে উঠলেও একটা নোংরা লোকের উপযুক্ত শাস্তির কথা ভেবে খুশি হলো শেষে। কিছুক্ষণের মধ্যেই ঝনঝন করে জানলার কাঁচ ভেঙে একটা দোমড়ানো মোচড়ানো তালগোল পাখানো দগ্ধ মাংসপিণ্ড তীর বেগে ছুটে সে মাটিতে পড়ে গেল। তার না আছে অস্তিত্ব, না আছে মুখের চেহারা, আর না আছে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ। কতগুলো বিকট দর্শন কালো নারী মূর্তি 6th ফ্লোরের জানলা দিয়ে বিভৎস মুখ বাড়িয়ে ওদের হত্যাকারীর করুণ পরিণতি দেখে আরও একবার উল্লাসে ফেটে পড়ল। তাদের অতৃপ্ত আত্মা মুক্তি পেল অবশেষে। পায়েল, চম্পা দুজনেই ভালোবেসেছিল রিভুকে। পার্থিব জগৎ ছেড়ে চলে যাওয়ার আগে শেষবারের মতো একবার তাকিয়ে দেখে নিল সেই গুটিয়ে যাওয়া মাংসপিণ্ডটির দিকে। তারপর ধীরে ধীরে অন্ধকারে অদৃশ্য হয়ে যাত্রা করল পরপারে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে যৌনতার কালো ছায়া। গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি সৌম। অন্যান্য চরিত্রে অ্যারি, প্রত্যুষা, অভিজিৎ, দেবজিৎ, মধুরা, পম্পা ও স্নেহা। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্টে আপনাদের মতামত আর পরামর্শ অবশ্যই লিখে জানান। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্পের আপডেট পেতে বেল আইকনটাও ক্লিক করে রাখুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আবার দেখা হবে আরও এক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।